আসসালামু আলাইকুম। বর্জ্য এবং নিষ্কাশনের ওয়ান শট সিকিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই অল্প সময়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ টপিক গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আমাদের বর্জ্য এবং নিষ্কাশন চ্যাপ্টারের প্রথম যে সিকিউ প্রশ্নটা সেটা হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদ অঙ্কন করো। এই ছবিটা আঁকা খুবই সহজ, একটু দেখে নাও তাহলে পরীক্ষায় আঁকতে পারবে। তাহলে ফার্স্টেই আমাদের এই বৃক্কের সবার বাইরে থাকবে হচ্ছে রেনাল ক্যাপসুল। আমরা জানি যে বৃক্কটা আসলে দুই ভাগে বিভক্ত। ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা আর বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স। তো আমরা এই বৃক্কটাকে মেডুলা এবং কর্টেক্সে ভাগ করলাম। সবসময় চেষ্টা করবা যে লেভেলিংটা কই করার জন্য, লেভেলিংটা হচ্ছে ডান পাশে করার জন্য তোমরা সবসময় চেষ্টা করবা। ওকে, সবসময় ডান পাশে করবা এবং লেভেলিংটা যেন একটু মানে স্কেল টেনে টেনে এভাবে করবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এটা কি? এটা হচ্ছে রেনাল ক্যাপসুল, বাইরের আবরণটা হচ্ছে রেনাল ক্যাপসুল। ওকে, তারপর হচ্ছে এই যে ভেতরের অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কর্টেক্স, মানে বাইরের অংশটা হচ্ছে আমাদের কর্টেক্স, আর ভেতরে এতখানি জায়গা যেটা সেটাই হচ্ছে আমাদের মূলত মেডুলা। জাস্ট এখান থেকে টেনে তুমি মেডুলা দেখাই নিলা, মেডুলা তুমি দেখে নিলা। আচ্ছা, এখন আমরা জানি যে এই রেনাল মেডুলার মধ্যে কি থাকে? অসংখ্য রেনাল পিরামিড থাকে, তাই না? তো রেনাল পিরামিড, তুমি কয়েকটা রেনাল পিরামিড এভাবে দেখাই নিলা। এখানে দেখো যে সরু অংশটা কিন্তু ভেতরে থাকবে, আর এরকম বড় যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে বাইরের দিকে থাকে। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো একটু খেয়াল করতে পারলে ছবিটা একদম নির্ভুল ভাবে আঁকা যায়। দেখো, খুব সুন্দর করে আঁকার যে তোমার দরকার এরকম না, কিন্তু বৃক্কের গঠনটা যেভাবে ঠিক সেভাবে যেন তোমার ছবিটা আঁকা হয়, এটা খেয়াল রাখলেই হবে। তো এই জিনিসগুলোকে কি বলবো? এটাকে বলবো আমরা রেনাল পিরামিড। এটা কি? এটা হচ্ছে রেনাল পিরামিড। ওকে, রেনাল পিরামিড আঁকার পরে আমরা জানি যে রেনাল পিরামিডের নিচের যে অঞ্চলটা এটাকে বলা হয়ে থাকে প্যাপিলা। এটাকে কি বলা হয়? প্যাপিলা বলা হয়, প্যাপিলা বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো আমাদের আমাদের এই যে এই অংশটা, এই অংশ থেকে কি তৈরি হয়? এভাবে হচ্ছে আমাদের পেলভিসটা তৈরি হয়। তাহলে এই যে বড় যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলা হয়? রেনাল পেলভিস, রেনাল পেলভিস বলা হয়ে থাকে। আচ্ছা, আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ইউরেটার, ইউরেটার, ইউরেথ্রা না, কিন্তু এটা হচ্ছে ইউরেটার, মনে যেন থাকে। এবার দেখো এই যে পিরামিড, এই পিরামিডের মধ্যে তুমি একটা নেফ্রন দেখাইতে পারো। নেফ্রনটা দেখাইতে পারলে একটু ভালো হয়। তো নেফ্রনটা কিভাবে দেখাবো? আমরা জানি যে একটা নেফ্রনের বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, তারা কিন্তু কই থাকে? বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাসটা কিন্তু থাকে হচ্ছে আমাদের কর্টেক্সে। তারপরে নিকটবর্তী পেঁচানো নালিকাও কিন্তু কর্টেক্সে থাকে। তারপর এটা হচ্ছে মেডুলাতে ঢুকবে, কোনটা? হেনলির লুপ। মেডুলাতে ঢুকে হেনলি লুপ, তারপরে হচ্ছে তারা এই কর্টেক্সে দূরবর্তী পেঁচানো নালিকা তৈরি করে। বুঝতে পারছো তো? বোমেন্স ক্যাপসুলার আর গ্লোমেরুলাসটা আমি কোথায় দেখালাম? আমি দেখালাম হচ্ছে কর্টেক্সে। সেখান থেকে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটাও কিন্তু কর্টেক্সে আছে। তারপরে হচ্ছে হেনলির লুপ, এই পুরোটা হচ্ছে হেনলির লুপ। এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে মেডুলার মধ্যে। তারপরে দূরবর্তী পেঁচানো নালিকা, সেটাও কিন্তু কর্টেক্সে অবস্থান করতেছে। ওকে, তারপরে সেখান থেকে তৈরি হবে হচ্ছে সংগ্রাহক নালী, আমরা জানি। তো এই সংগ্রাহক নালী কিন্তু কর্টেক্সেও থাকে, মেডুলাতেও থাকে। তাহলে এইভাবে তুমি একটু সূক্ষ্মভাবে একটা নেফ্রনটা দেখাইতে পারো, তাহলে ভালো। এই হচ্ছে আমাদের বৃক্কের লম্বচ্ছেদটা আমরা অঙ্কন করে ফেললাম। এরপরে দেখো বৃক্কের কাজগুলো লিপিবদ্ধ করো। তাহলে বৃক্কের কাজ কি কি আছে? প্রথমে আমরা জানি যে বৃক্কের প্রথম কাজ হচ্ছে বর্জ্য নিষ্কাশন করা। বৃক্কের প্রথম কাজ কি? বৃক্ষের প্রথম কাজ হচ্ছে বর্জ্য নিষ্কাশন করা। যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, তারপরে ক্রিয়েটিন, তারপরে কিছু খনিজ লবণ, অন্যান্য বর্জ্য পদার্থ, এগুলো বৃক্কের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তারপরে মনে রাখবো যে বৃক্ক কিন্তু তিনটা সাম্য নিয়ন্ত্রণ করে থাকে। কি কি সাম্য? একটা হচ্ছে পানি সাম্যতা সে নিয়ন্ত্রণ করবে, একটা সে কিন্তু পিএইচ নিয়ন্ত্রণ করে থাকে, আরেকটা হচ্ছে লবণের সাম্যতা সে নিয়ন্ত্রণ করে থাকে। বুঝতে পারছি? কি কি? পানি সাম্যতা নিয়ন্ত্রণ করবে, সে পিএইচ অথবা বডির বাফার সিস্টেম হিসেবে কাজ করতে পারে, এবং তারা কিন্তু খনিজ লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করতে পারে। সোডিয়ামের মাত্রা ঠিক রাখবে, পটাশিয়ামের মাত্রা ঠিক রাখবে। আমরা জানি যে খনিজ লবণের মাত্রা যদি স্বাভাবিক না থাকে তাহলে সেটা আমাদের বডির উপর অনেক বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে, হৃদযন্ত্রের ক্রিয়া পর্যন্ত তারা বন্ধ করে দিতে পারে। এরপরে আমাদের বৃক্কের কিন্তু দুইটা নিয়ন্ত্রণ খুব ইম্পর্টেন্ট, তারা দুইটা জিনিস নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে
অভিস্রবণিক চাপ অথবা অসমো রেগুলেশন, আমাদের বডির মধ্যে যে অভিস্রবণিক চাপ রেগুলেশন, আমাদের বডির মধ্যে যে অভিস্রবণিক চাপ বা অসমো রেগুলেশন সেটা সে কি করবে, নিয়ন্ত্রণ করবে। এবং আরেকটা হচ্ছে সে রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, কারণ বৃক্ক হচ্ছে ডিরেক্টলি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে কিভাবে, বৃক্ক থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, আমরা একটু পরে দেখব। এই হরমোনগুলো রক্তনালী সংকোচন করতে পারে, তখন রক্তচাপটা বাড়ে। আবার বৃক্ক কিন্তু এই যে খনিজ লবণটা নিয়ন্ত্রণ করতেছে, পানি নিয়ন্ত্রণ করতেছে, সেটার মাধ্যমেও সে কিন্তু রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে দেখি বৃক্ক থেকে কিছু পদার্থ খরিত হয়। কি কি খরিত হয়? দুই টাইপের পদার্থ, একটা হচ্ছে এনজাইম খরিত হয় এবং আরেকটা হচ্ছে হরমোন খরিত হয়। এনজাইম আর একটা হচ্ছে হরমোন খরিত হয়। এখন কি কি হরমোন খরিত হয়? নাম্বার 1 মনে রাখতে হয় এরাইথ্রোপয়েটিন হরমোন। এরাইথ্রোপয়েটিন হরমোন আমরা জানি এরাইথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? এরাইথ্রোপোয়েসিস অথবা লোহিত রক্তকণিকা উৎপাদনে হেল্প করা। তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এটাও একটা হরমোন, এই হরমোনটাও তারা ক্ষরণ করতে পারে। এবং আরেকটা হচ্ছে মনে রাখবো এনজিওটেনসিন, এনজিওটেনসিন। ওকে, এবার দেখো এনজাইম হিসেবে কোনটাকে ক্ষরণ করতে পারে? রেনিন এনজাইম তারা কিন্তু ক্ষরণ করতে পারে। এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা কি কি পড়লাম? পড়লাম হচ্ছে বর্জ্য পড়লাম, তারপরে পড়লাম তারা কয়েকটা সাম্য নিয়ন্ত্রণ করে থাকে। একটা হচ্ছে পানি সাম্য, একটা হচ্ছে পানি সাম্য, সে নিয়ন্ত্রণ করে, পিএইচ নিয়ন্ত্রণ করতে পারে, লবণ নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে অসমো রেগুলেশন বা আমাদের রক্তের যে অভিস্রবণিক চাপ সেটা, এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। ক্ষরণের মধ্যে এনজাইম ক্ষরণ করে, আবার কিছু হরমোন কিন্তু সে ক্ষরণ করে থাকে। এনজাইম ক্ষরণ করতে পারে, কিছু হরমোন সে ক্ষরণ করতে পারে। তারপরে দেখো তারা হচ্ছে আমাদের হাড় গঠনেও হেল্প করতে পারে। কিভাবে তারা হাড় গঠনে হেল্প করে? আমাদের যে বৃক্ক, সেই বৃক্কের মধ্যে যে ভিটামিন ডি থাকে, সেই ভিটামিন ডিটা অ্যাক্টিভ হয়। ভিটামিন ডি অ্যাক্টিভ হয় কোথায়? বৃক্কের মধ্যে। সেটাকে অ্যাক্টিভ করতে হেল্প করে কে? বৃক্ক। এবং বৃক্ক যে ভিটামিন ডি অ্যাক্টিভ করতে হেল্প করে, সেই ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়ামের শোষণে ভূমিকা রাখে। আর এই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের হাড় গঠনের জন্য খুবই জরুরি। এবং আরেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্টলি মনে রাখবা, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এখন আমরা জানি যে গ্লুকোনিওজেনেসিস বলতে আমরা কি বুঝি? গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নিও মানে হচ্ছে নতুন, আর জেনেসিস মানে তৈরি করা। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কার্বোহাইড্রেট তৈরির যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয়ে থাকে গ্লুকোনিওজেনেসিস। আমাদের বৃক্কের মধ্যে প্রায় 20% মতো গ্লুকোনিওজেনেসিস কিন্তু হয়ে থাকে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের বৃক্কের কাজ, এগুলো আমরা খেয়াল রাখবো। এরপরে হচ্ছে আমাদের নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা অনেক সহজ। তো এই চিত্রটা আঁকার সময় তোমাদের ফার্স্টেই এই খাতাটাকে তুমি দুই ভাগে ভাগ করে নিবা। উপরের ভাগটা হচ্ছে কর্টেক্স আর নিচের ভাগটা হচ্ছে মেডুলা। তাহলে আমি ফার্স্টে লিখে রাখি, উপরের ভাগটা হচ্ছে আমাদের কর্টেক্স আর নিচের পার্টটা কি? নিচের পার্টটা হচ্ছে আমাদের মেডুলা। তো আমরা জানি আমাদের যে নেফ্রন আছে, এই নেফ্রনের দুইটা অংশ। একটা অংশকে বলে থাকি আমরা রেনাল কর্পাসাল। ওকে, একটা অংশকে আমরা কি বলে থাকি? রেনাল কর্পাসাল বলে থাকি। আর একটু উপরে দিই তাহলে ভালো হবে। আচ্ছা, একটা অংশকে বলে থাকি আমরা রেনাল কর্পাসাল। রেনাল কর্পাসালের মধ্যে কি থাকে? রেনাল কর্পাসালের মধ্যে থাকে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, হচ্ছে এটা। আর আমরা জানি যে দুইটা নালিকা আছে, একটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওলটা বোমেন্স ক্যাপসুলের মধ্যে যখন ঢুকে, তারা অনেকগুলা 50 থেকে 60টা কৈশিক জালিকা তৈরি করে, এবং তারপর সেটা ছোট্ট একটা ইফারেন্ট আর্টারিওল তৈরি করে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওল বোমেন্স ক্যাপসুলের মধ্যে ঢুকে, আর ইফারেন্ট আর্টারিওল এটা বোমেন্স ক্যাপসুল থেকে বের হয়। আচ্ছা, এফারেন্ট আর্টারিওল যেহেতু ভেতরে ঢুকছে, এজন্য এটাকে বলা হয় অন্তর্বাহী নালিকা। আর যেহেতু ইফারেন্ট আর্টারিওল বের হচ্ছে, এজন্য এটাকে বলা হয় বহির্বাহী নালিকা। ওকে, তাহলে এই কৈশিক জালিকাগুলো মেইনলি গ্লোমেরুলাসটা ফর্ম করে, আর এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল। তারপরে একটু খেয়াল করি, তারপরে থাকবে হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। তাহলে পেঁচানো নালিকা তো অবশ্যই পেঁচানো দেখাইতে হবে, তুমি পেঁচানো দেখাবে, এভাবে পেঁচানো দেখাবে। তো নিকটবর্তী পেঁচানো নালিকা কোথায় থাকবে? কর্টেক্সের মধ্যে থাকবে। তারপরে ধরো হচ্ছে তুমি
হেনলির লুপ আঁকবা। তো হেনলি লুপের ক্ষেত্রে আমরা জানি যে হেনলি লুপটা পুরোটাই কই থাকে, হেনলি লুপটা কিন্তু পুরোটাই মেডুলার মধ্যে থাকবে। তো হেনলি লুপের অংশ কিরকম, একটা হচ্ছে নিচে নামে, নিচে যেটা নামে সেটাকে বলা হয় ডিসেন্ডিং, ঠিক আছে, ডিসেন্ডিং লিম্ব অথবা ডিসেন্ডিং বাহু। ডিসেন্ডিং কথার মানে হচ্ছে নিচে নামতেছে এটা। আরেকটা বাহুকে বলা হয়ে থাকে অ্যাসেন্ডিং লিম্ব অথবা অ্যাসেন্ড মানে কি উপরে ওঠা। ওকে, তাহলে হেনলি লুপের ডিসেন্ডিং লুপ আছে আর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব আছে বা অ্যাসেন্ডিং বাহু আছে। তাহলে হেনলি লুপটা কই থাকবে, মেডুলার মধ্যে থাকবে। এরপরে তারা তৈরি করবে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। দেখছো, তাহলে দূরবর্তী পেঁচানো নালিকা কোথায় থাকে, দূরবর্তী পেঁচানো নালিকা থাকবে কিন্তু আমাদের কর্টেক্সের মধ্যে। ওকে, এরপরে লাস্টে থেকে আমরা পাবো হচ্ছে সংগ্রাহী নালিকা। এবং এই সংগ্রাহী নালিকা তোমরা জানো যে কর্টেক্স এবং মেডুলা দুইটাকে নিয়েই তারা অবস্থান করে। সংগ্রাহী নালিকা কিন্তু কর্টেক্সেও থাকে আবার মেডুলাতেও থাকে। তাহলে এই পুরোটা হচ্ছে সংগ্রাহী নালিকা। তাহলে সুন্দর করে তুমি যখন হচ্ছে এটাকে মার্কিং করবা তখন তুমি দেখাবা যে এটা কি, এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, তারপর এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল, এটা হচ্ছে আমাদের নিকটবর্তী পেঁচানো নালিকা, তারপরে আছে হচ্ছে হেনলির লুপ। ওকে, তারপরে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা আর হচ্ছে সংগ্রাহী নালিকা। এই কয়েকটা জিনিস তুমি এখানে লিখে দিবা। ওকে, এই হচ্ছে আমাদের নেফ্রনের চিহ্নিত চিত্র। আর নিচে অবশ্যই লিখে দিবা চিত্র নেফ্রন, আগেরটা লিখবা চিত্র বৃক্কের লম্বচ্ছেদ। শেষ। এরপরে আমরা দেখি যে মূত্রের উপাদান কি কি আছে। মূত্রের উপাদান কি কি আছে এটা হয়তোবা অনুধাবনমূলক প্রশ্নের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, তাহলে এগুলো আমরা চট করে একটু দেখে নিই। খেয়াল করি আমরা, মূত্রের উপাদানের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে ইউরিয়া। মনে রাখবা মূত্রের উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব উপাদান এবং আরেকটা হচ্ছে অজৈব উপাদান, মনে থাকবে। তাহলে জৈব উপাদানের মধ্যে কি কি আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড থাকে। ওকে, তারপরে দেখো ক আছে না, কতে মনে রাখবো আমরা যে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, তারপরে থাকে হচ্ছে কিটন বডিজ, কিটন বডিজ, আর লাস্টে থাকবে হচ্ছে ক্রিয়েটিন। তাহলে দুইটা কিন্তু আলাদা, ক্রিয়েটিনিন একটা জিনিস, ক্রিয়েটিন হচ্ছে একটা জিনিস, আর লাস্টে একটা অ্যাসিড থাকে, অ্যাসিডের নাম হচ্ছে হিপিউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড। তাহলে এগুলো হচ্ছে এটার জৈব উপাদান। সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোনটা, ইউরিয়াটা বেশি পরিমাণে থাকে 2%, ইউরিয়াটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেটা হচ্ছে 2%, মনে যেন থাকে। এবার আসি অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে কি কি আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম থাকে, অ্যামোনিয়াম থাকে, অ্যামোনিয়াম, তারপরে হচ্ছে ক্লোরাইড, সালফেট, ফসফেট। শেষ। এগুলো হচ্ছে আমাদের মূত্রের মধ্যে অজৈব উপাদান, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরাইড, সালফেট, ফসফেট, এই কয়েকটা হচ্ছে মূত্রের অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোনটা, সোডিয়াম 0.35%, একটু জেনে রাখবা আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে মূত্রের উপাদান। এবার আসো মূত্র উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। মূত্র উৎপাদন কৌশল ব্যাখ্যা করো, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একটা প্রশ্ন আসে যে কিডনি কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে বা পানির সম্মতা নিয়ন্ত্রণ করতে পারে, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে মূত্র উৎপাদন কৌশল, এটা অনেকবার পরীক্ষায় আসছে। তাহলে দেখি মূত্র উৎপাদন কৌশলের কথা যদি বলে থাকে, তাহলে মূত্র উৎপাদনের কৌশলের ক্ষেত্রে প্রথম ধাপ বা প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। ওকে, আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন। এখন এই আলট্রা ফিল্ট্রেশনটা কোথায় হবে, এই আলট্রা ফিল্ট্রেশনটা হবে কোথায়, আলট্রা ফিল্ট্রেশন হবে গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাসে এবং বোমেন্স ক্যাপসুলে। আলট্রা ফিল্ট্রেশন হবে দুইটা জায়গায়, গ্লোমেরুলাসে এবং হচ্ছে বোমেন্স ক্যাপসুলে। ক্লিয়ার। এখন এই আলট্রা ফিল্ট্রেশনটা কেন হয়, আলট্রা ফিল্ট্রেশন হয় হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপের জন্য,
হাইড্রোস্ট্যাটিক চাপ মানে কি? ধরো গ্লোমেরুলাসের মধ্যে যেই রক্তটা আসে, গ্লোমেরুলাসে রক্ত আসে কোত্থেকে? এফারেন্ট আর্টারিওল দিয়ে। একটু আগে আমরা দেখলাম যে এফারেন্ট আর্টারিওল বা অন্তর্বাহী আর্টারিওল দিয়ে গ্লোমেরুলাসের মধ্যে রক্তটা আসলো, ঠিক আছে? আচ্ছা, তো গ্লোমেরুলাসের মধ্যে যখন রক্তটা আসে, রক্তটা রক্তনালীর গায়ে কি করবে? চাপ প্রয়োগ করবে না? কৈশিক জালিকার গায়ে চাপ প্রয়োগ করবে না? তাহলে ওই চাপটাকে আমরা বলে থাকি হাইড্রোস্ট্যাটিক চাপ। আচ্ছা, এখন এই হাইড্রোস্ট্যাটিক চাপটা বেশি হতে হয়। এখন কিভাবে এই হাইড্রোস্ট্যাটিক চাপটা অথবা বেশি কেন হয়? কারণ কি? কারণ এফারেন্ট আর্টারিওলের যেই ব্যাস, সেই ব্যাসটা কিন্তু ইফারেন্ট আর্টারিওলের চেয়ে বেশি হয়। ওকে, তাহলে এফারেন্ট আর্টারিওলের ব্যাসটা ইফারেন্ট আর্টারিওলের ব্যাসের চাইতে বেশি হওয়ার কারণে এখানে হাইড্রোস্ট্যাটিক চাপটা হচ্ছে বেশি থাকে, এক নাম্বার কথা। দুই নাম্বার, কেন এই আলট্রাফিল্ট্রেশনটা হলো? কারণ এখানে একটা কার্যকর পরিস্রাবন চাপ সৃষ্টি হয়। কি চাপ সৃষ্টি হয়? কার্যকর পরিস্রাবন চাপ সৃষ্টি হয়। ওকে, এই প্রত্যেকটা কথা তোমার লিখতে হবে আলট্রাফিল্ট্রেশনের মধ্যে। এখন দেখো, এরপরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আলট্রাফিল্ট্রেশনের মধ্যে কয়টা স্তর থাকে? অবশ্যই 3টা স্তর থাকে। কি কি? এক নাম্বার হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে? একটা হচ্ছে গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি, ক্যাপিলারিতে থাকে এন্ডোথেলিয়াম। গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি, সেই ক্যাপিলারির এন্ডোথেলিয়াম। তারপরে থাকবে হচ্ছে বেজমেন্ট মেমব্রেন। গ্লোমেরুলাসের থাকে কি কি? প্রথমে এন্ডোথেলিয়াম, কৈশিক জালিকা এন্ডোথেলিয়াম, এরপরে থাকবে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আর এই যে বোমেন্স ক্যাপসুল, এই বোমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াম, বোমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াম, এই তিনটা হচ্ছে আসলে আলট্রাফিল্ট্রেশনের ফিল্টার হিসেবে হেল্প করে থাকে। তাহলে আলট্রাফিল্ট্রেশন করতে 3টা ফিল্টার লাগে আমাদের। প্রথমটা হচ্ছে গ্লোমেরুলাসের যে ক্যাপিলারি থাকে সেটার এন্ডোথেলিয়াম, তার নিচে থাকবে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এবং এরপরে বোমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াম থাকে। এখন আমরা আগের যে চিত্রটা ছিল সেটা একটু খেয়াল করি। তাহলে এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এবং এরপরে হচ্ছে বোমেন্স ক্যাপসুলের এপিথেলিয়াম। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। তাহলে এখান থেকে আলট্রাফিল্ট্রেশন হয়ে আমাদের কি হবে? আমাদের যে এই বোমেন্স ক্যাপসুলের যে ক্যাপসুলার স্পেস থাকে, সেইখানে আলট্রাফিল্ট্রেটটা জমা হবে। ওকে, তাহলে আলট্রাফিল্ট্রেটটা কোথায় জমা হয়? বোমেন্স ক্যাপসুলার স্পেসে জমা হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে ক্যাপসুলার স্পেসে তারা জমা হলো। ওকে, তাহলে কি জমা হবে? আলট্রাফিল্ট্রেট জমা হবে। আলট্রাফিল্ট্রেট অর্থাৎ যে জিনিসটা ফিল্টার হলো আর কি। ওকে, আরো কয়েকটা কথা আমাদের এখানে পড়তে হবে, একটু খেয়াল করি আমরা। এখন মনে রাখতে হবে যে এই যে আলট্রাফিল্ট্রেট, প্রথম কথা তোমাকে জিজ্ঞাসা করলো এরকম যে প্রতি মিনিটে কত এমএল রক্ত বৃক্কে বাহিত হয়? মনে রাখবা, প্রতি মিনিটে প্রায় 1200 এমএল রক্ত, প্রতি মিনিটে প্রায় 1200 এমএল রক্ত বাহিত হয়। সেই জায়গায় আলট্রাফিল্ট্রেট তৈরি হবে মাত্র 125 এমএল। সেই জায়গায় আলট্রাফিল্ট্রেট তৈরি হয় কত? মাত্র 125 ml। এবং একদম শেষে আমরা পাবো কি? মাত্র 1 মিলি পরিমাণে মূত্র তৈরি হয়। বুঝতে পারলাম? এই 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বৃক্কে প্রতি মিনিটে 1200 ml রক্ত বাহিত হয়। আলট্রাফিল্ট্রেট তৈরি হয় মাত্র 125 ml, এবং সেখান থেকে অ্যাট লাস্ট মূত্র পাওয়া যায় মাত্র 1 ml। বুঝতে পারলাম? তাহলে বাকি যা আছে, বাকি সবকিছু কি হয়? নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। কি হয়? নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। তবে সেখানে যাওয়ার আগে মনে রাখবা, আলট্রাফিল্ট্রেটের মধ্যে কি কি থাকে না? 2টা জিনিস সাধারণত থাকে না। একটা হচ্ছে প্রোটিন থাকবে না, এবং 2 নাম্বার হচ্ছে এখানে কোনো রক্তকণিকা থাকবে না। বুঝতে পারলাম? বাকি সবকিছু থাকবে, পানি থাকতে পারে, তারপরে আমাদের শর্করা থাকবে অথবা গ্লুকোজ থাকবে, অ্যামিনো অ্যাসিড থাকবে, খনিজ লবণ থাকবে, ইউরিয়া থাকবে, এগুলা থাকবে, কিন্তু আমাদের প্রোটিন থাকবে না কিংবা রক্তকণিকা থাকবে না, কারণ এগুলা এই বোমেন্স ক্যাপসুলের প্রাচীর কখনো ভেদ করতে পারে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আলট্রাফিল্ট্রেশনের পুরো ব্যাপারটা আমরা দেখলাম। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ। নির্বাচনমূলক
পুনঃশোষণ। এখন এই যে নির্বাচনমূলক পুনঃশোষণ, এটার আসলে ইংরেজিটা কি? ইংরেজি হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, বুঝতে পারলাম? রি মানে হচ্ছে পুনঃ, আর অ্যাবজর্পশন মানে শোষণ, আর সিলেক্টিভ মানে হচ্ছে নির্বাচনমূলক। তাহলে নির্বাচনমূলক পুনঃশোষণটা কিন্তু সব জায়গাতেই হয়। একটু খেয়াল করি আমরা, নির্বাচনমূলক পুনঃশোষণটা কোন কোন জায়গায় হবে। প্রথমে হবে হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকায়, নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপরে হবে হচ্ছে কোথায়? হেনলির লুপে, হেনলির লুপে। তারপরে কোথায় হবে? দূরবর্তী পেঁচানো নালিকায়, দূরবর্তী পেঁচানো নালিকা। আর লাস্টে হচ্ছে সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা। এই সব জায়গাতেই কি হয়? নির্বাচনমূলক পুনঃশোষণটা কিন্তু হয়ে থাকে। এখন মনে রাখবা, নির্বাচনমূলক পুনঃশোষণ হয় কত পার্সেন্ট? 80%ই কিন্তু নির্বাচনমূলক পুনঃশোষণের মাধ্যমে আবার রক্তের মধ্যে চলে যাবে। নির্বাচনমূলক পুনঃশোষণ হওয়ার অর্থ কি? মানে নির্বাচনমূলক পুনঃশোষণ হওয়ার মাধ্যমে রক্তের মধ্যে যেসব পদার্থ যাবে সেগুলো তো তুমি আর মূত্রের মধ্যে খুঁজে পাবা না। তার মানে দরকারি যে জিনিসপত্র আমাদের আলট্রা ফিল্ট্রেটের মধ্যে চলে আসলো, সেগুলাই কিন্তু আমার আবার রক্তে ফেরত নিতে হবে। ওকে, এখন মনে রাখতে হবে, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে নিকটবর্তী, রাখতে হবে যে নিকটবর্তী পেঁচানো নালিকায় কত পার্সেন্ট নির্বাচনমূলক পুনঃশোষণ হয়। মনে রাখবো হচ্ছে 60%। তাহলে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি বলা হয় যে কত পার্সেন্ট নির্বাচনমূলক পুনঃশোষণ হয়, 80%, কিন্তু নিকটবর্তী পেঁচানো নালিকায় এর মধ্যে কত পার্সেন্ট হয়, তাহলে বলতে হবে 60%। ওকে, তো নিকটবর্তী পেঁচানো নালিকায় প্রত্যেকটার মধ্যে কিন্তু আলাদা আলাদা জিনিসপত্র পুনঃশোষণ হচ্ছে। ওকে, এখন এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। সবসময় মনে রাখবা, নিকটবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহ নালী, এই দুইটা থেকে দুইটা অ্যাটিপিক্যাল জিনিস পুনঃশোষিত হয়। একটা হচ্ছে ইউরিয়া, যেটা কিন্তু রক্তে যাওয়ার কথা না, তাও কিছু পরিমাণে ইউরিয়া এই নিকটবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহী নালী দিয়ে আমাদের রক্তের ভেতরে চলে আসে। তাহলে প্রথমে ইউরিয়ার কথাটা মাথায় রাখবা, কিন্তু লেখার শুরুতে ইউরিয়া তুমি লিখবা না অবশ্যই। এবার পরীক্ষায় প্রশ্ন আসবে, সবচেয়ে বেশি পরিমাণে পানি পুনঃশোষিত হয় কোথায়? মনে রাখবো নিকটবর্তী পেঁচানো নালিকায়। ওকে, তারপরে দেখো, সকল ধরনের খাদ্যদ্রব্য, সকল ধরনের খাদ্যদ্রব্য নিকটবর্তী পেঁচানো নালিকায় পুনঃশোষিত হয়। যেমন কি কি আছে? প্রথমে হবে হচ্ছে গ্লুকোজ, 2 নম্বরে হবে অ্যামিনো অ্যাসিড, 3 নম্বরে হবে হচ্ছে ভিটামিন, তারপরে হরমোন, তারপরে তুমি কিছু খনিজ লবণ এই নিকটবর্তী পেঁচানো নালিকা দিয়ে পুনঃশোষিত হবে। তাহলে বললাম গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, আর সাথে হচ্ছে হরমোন, এগুলো কিন্তু নিকটবর্তী পেঁচানো নালিকায় পুনঃশোষিত হয়। তারপর কিছু খনিজ লবণ। ওকে, তারপরে দেখো হেনলির লুপ, তারপর হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকাতে মোটামুটি সেম অলমোস্ট। যেমন এখানে তোমার সোডিয়াম, তারপরে হচ্ছে কিছু পটাশিয়াম, কিছু ক্যালসিয়াম, কিছু ম্যাগনেসিয়াম। ওকে, এই জিনিসগুলো হচ্ছে পুনঃশোষিত হবে। আর সংগ্রাহী নালীতে সবচেয়ে বেশি পরিমাণে কি পুনঃশোষিত হয়? সংগ্রাহী নালীতে সবচেয়ে বেশি পরিমাণে পুনঃশোষিত হবে পানি। এর পাশাপাশি তো বললাম যে ইউরিয়াও কিন্তু পুনঃশোষিত হয়, আবার টুকটাক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এসব খনিজ লবণও কিন্তু পুনঃশোষিত হয় এখানে। তো এভাবে তুমি রাফলি জিনিসটা লিখলেই ফুল নাম্বার পাওয়া, প্রবলেম নাই। এবার এখান থেকে একটা ব্যাপার খেয়াল রাখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে এডিএইচ হরমোন অথবা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এডিএইচ হরমোন অথবা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই এডিএইচ হরমোনের কিন্তু আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। ভেসো মানে হচ্ছে রক্তনালী, আর প্রেসিং মানে হচ্ছে এটাকে প্রেসার দেয়া। পরীক্ষায় আসতে পারে এডিএইচ বা ভেসোপ্রেসিন এরা রক্তনালী সংকোচন করে না প্রসারণ করে? অবশ্যই সংকোচন করবে, কারণ প্রেস কথাটা আছে এর মধ্যে। তাহলে এডিএইচ হরমোনটা কোথায় ভূমিকা রাখে? দূরবর্তী পেঁচানো নালিকায়। কেন ভূমিকা রাখে? যেন পানি পুনঃশোষিত হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের নির্বাচনমূলক পুনঃশোষণ। আর লাস্টে আমাদের আরেকটা কথা এখানে আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষরণ অথবা সিক্রেশন। তাহলে এখন ক্ষরণ বা সিক্রেশনের গুরুত্ব কি? যা কিছু ক্ষরণ হবে তা কোথায় যাবে? তা যাবে হচ্ছে মূত্রের মধ্যে। আর যা কিছু নির্বাচনমূলক পুনঃশোষণ হবে তা কোথায় যাবে? রক্তের মধ্যে যাবে। এই দুইটা মনে রাখবা, তাইলেই ইজি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে কি কি পদার্থ ক্ষরিত হয়? কি কি পদার্থ ক্ষরিত হয়? এই ক্ষরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দূরবর্তী পেঁচানো নালিকা।
ক্ষরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকার মধ্যে দিয়ে কি কি জিনিস খরিত হয় আমরা একটু খেয়াল করি। ওকে, কি কি জিনিস খরিত হয় আমরা একটু খেয়াল করি। তো মনে রাখবা, প্রথমে আমরা মনে রাখবো হচ্ছে এখানে হাইড্রোজেন আর পটাশিয়ামের কথা। হাইড্রোজেন এবং পটাশিয়ামের কথা, দুইটা আয়নের কথা তুমি মনে রাখলা। আচ্ছা, পরে মনে রাখবা আরেকটা আয়ন, সেটা হচ্ছে NH4+। দেখো এভাবে তুমি যদি মনে রাখো তাহলে জিনিসটা ইজি হবে। তাহলে হাইড্রোজেন, পটাশিয়াম, অ্যামোনিয়াম, তিনটা আয়নের তুমি ক্ষরণ দেখাইলা। এরপরে তুমি দেখাবা হচ্ছে দুইটা জিনিস একটু অ্যাটিপিক্যাল, একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে কোলিন। হিস্টামিন আর একটা হচ্ছে কোলিন, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষরণের ক্ষেত্রে। তাহলে যেগুলোই ক্ষরণ হবে সেগুলো চলে যাবে হচ্ছে মূত্রের মধ্যে। যেমন কিছু পরিমাণে ইউরিয়াও কিন্তু খরিত হবে, সংগ্রাহী নালিকা থেকেও কিছু পরিমাণে ইউরিয়া খরিত হইতে পারে। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ক্ষরণ হয়, যাই কিছু ক্ষরণ হোক, ক্ষরণ হয়ে চলে যাবে কোথায়? মূত্রের মধ্যে চলে যাবে। তাহলে এই তিনটা স্টেপ, নির্বাচনমূলক পুনঃশোষণ, তারপরে থাকবে প্রথমে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন, 2 নম্বরে নির্বাচনমূলক পুনঃশোষণ এবং 3 নম্বরে ক্ষরণ বা সিক্রেশনের মাধ্যমে মূত্র উৎপাদিত হয়ে থাকে। ওকে, যে বৃক্ক কিভাবে পানি সাম্যতা রক্ষা করে থাকে, তো এই পানি সাম্যতা রক্ষা করাটা অনেকটা আমরা বলতে পারি যে অসমো রেগুলেশনের সাথে রিলেটেড। এখন আমি একটা ফ্লো চার্ট দেখাবো। এই ফ্লো চার্টটা তোমার পরীক্ষার খাতায় আঁকতে পারো, কিংবা ফ্লো চার্টে আমি যেভাবে বলবো সেটা তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে তুমি ইনশাআল্লাহ ফুল মার্কস পাবা। তাহলে একটু খেয়াল করো, আমাদের ঘটনাটা শুরু হবে কোথায়? ঘটনাটা শুরু হবে হচ্ছে পানি শূন্যতা থেকে। ধরো তোমার শরীরে ডিহাইড্রেশন হলো। পানি শূন্যতাটা কেন হলো? পানি শূন্যতাটা বিভিন্ন কারণে হতে পারে। ধরো তোমার ডায়রিয়া অনেক বেশি হচ্ছে, তোমার বমি অনেক বেশি হচ্ছে, কিংবা তোমার শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে। তাহলে পানি শূন্যতা হওয়া বা তোমার রক্তক্ষরণ হওয়া, যার কারণে তোমার ব্লাড প্রেশারও কিন্তু কমে গেছে। তো তোমার যখন ব্লাড প্রেশার কমে গেল, তখন তোমার কি হলো? তোমার হচ্ছে বিপি। বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কমে গেল এবং আরেকটা ঘটনা এখানে হলো, সেটা হচ্ছে তোমার রক্তের অসমোলারিটি বেড়ে গেল। তোমার রক্তের অসমোলারিটি বেড়ে গেল। এখন রক্তের অসমোলারিটি বেড়ে গেল, এটাকে সহজভাবে আমরা বলতে পারি যে রক্তটা অনেক বেশি ঘন হয়ে গেছে। কারণ রক্ত থেকে পানির পরিমাণটা কমে যাওয়া মানে রক্তটা ঘন হয়ে যাওয়া। তাহলে রক্তের অসমোলারিটি যদি বেড়ে যায়, তাহলে এই সিগন্যালটা কোথায় যাবে? এই সিগন্যালটা যায় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। এই সিগন্যাল যায় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস আমাদের ব্রেইনে অথবা মস্তিষ্কের একটা অংশ হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন তৈরি হয়, যেটাকে বলা হয় এডিএইচ হরমোন অথবা এন্টি ডাইইউরেটিক হরমোন। এখন আমি একটু সামনে যাওয়ার আগে এই হরমোনটার নামটা একটু বিশ্লেষণ করি। এন্টি মানে হচ্ছে এটা করতে দিবে না। কি করতে দিবে না? ডাইইউরেটিক। ডাইউরেটিক মানে হচ্ছে ডাইইউরেসিস। এখন ডাইইউরেসিস কথার মানে কি? বেশি পরিমাণে পানি শরীর থেকে বের হয়ে যাওয়া। তার মানে হরমোনের কাজ কি? শরীর থেকে বেশি পরিমাণে পানি বের হতে দিবে না। আমার তো এখন এটাই দরকার, কারণ আমার তো পানি শূন্যতা হয়েছে, তাই না? তো পানিটাকে বডির মধ্যে এখন ধরে রাখতে হবে। আচ্ছা, তাহলে এডিএইচ হরমোনেরই আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। ভেসোপ্রেসিন হরমোন। এখন দেখো, ভেসো কথার মানে হচ্ছে ভেসেল অথবা রক্তনালিকা, আর প্রেস কথার মানে হচ্ছে চাপ দেওয়া অথবা সংকোচন ঘটানো। তাহলে মনে রাখবা যে ভেসোপ্রেসিন হরমোন ডিরেক্টলি তারা রক্তনালীর সংকোচন ঘটায়। ডিরেক্টলি তারা কি করতে পারে? ডিরেক্টলি তারা রক্তনালীর সংকোচন ঘটায় এবং রক্তনালীর সংকোচন ঘটানোর মাধ্যমে তারা ব্লাড প্রেশারটা কিছুটা বাড়াইতে পারে। এবার দেখো, এই যে আমাদের অ্যান্টি ডায়ুরেটিক হরমোন আছে, এই অ্যান্টি ডায়ুরেটিক হরমোন হাইপোথ্যালামাস থেকে নিউরো সিক্রেশনের মাধ্যমে, প্রত্যেকটা কথা খেয়াল করো, নিউরো সিক্রেশন সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ হওয়া। নিউরো সিক্রেশনের মাধ্যমে তারা কোথায় যায়? তারা যায় হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে। পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। আমরা জানি যে পিটুইটারিকে বলা হয় কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই পিটুইটারি অংশ কিন্তু দুইটা, একটা সম্মুখ পিটুইটারি আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তাহলে পরীক্ষায় যদি আসে যে এডিএইচ হরমোনটা তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে কিভাবে তারা পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়? নিউরো সিক্রেশনের মাধ্যমে। তাহলে এডিএইচ হরমোন তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে। এডিএইচ হরমোনটা জমা থাকে কোথায়? তখন অ্যান্সার হবে পশ্চাৎ পিটুইটারিতে। তো পশ্চাৎ পিটুইটারি থেকে এই এডিএইচ হরমোনটা ডিরেক্টলি কোথায় কাজ করে জানো? কাজ করে দুইটা জায়গায়, নেফ্রনের
দূরবর্তী পেঁচানো নালিকা, নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহক নালিকাতে কাজ করে তারা। সংগ্রাহক নালিকাতে তারা কাজ করে। এখন কি কাজ করে? দূরবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহক নালিকাতে পানির পুনঃশোষণ এরা বাড়িয়ে দেয়। এডিএইচ হরমোনের মেইন কাজ হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা এবং সংগ্রাহক নালিকাতে পানির পুনঃশোষণ বাড়ানো। এখন পানির পুনঃশোষণ যদি বেড়ে যায় তাহলে পানিটা কোথায় যাবে? পানিটা রক্তে চলে যাবে। পানিটা কই চলে যাবে? পানিটা রক্তে চলে যাবে। পানিটা তো মূত্রের মাধ্যমে তখন বের হয়ে যাবে না। আমরা একটু আগে দেখছি যে নির্বাচনমূলক পুনঃশোষণ কথার মানেই হচ্ছে রক্তের মধ্যে একটা জিনিস ফেরত যাওয়া, সেটা আমি আর মূত্রে খুঁজে পাবো না। আর ক্ষরণ কথাটার মানে হচ্ছে মূত্র হয়ে সেটা শরীর থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলাম? এই দুটো কনসেপ্ট মাথার মধ্যে অল টাইম ক্লিয়ার রাখবা। বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যাবে তোমার জন্য। তাহলে যখনই পানির পুনঃশোষণ হয়ে গেল তাহলে পানিটা আমার রক্তে ফেরত আসলো অথবা আমার বডিতে থেকে গেল, সেটা মূত্র দিয়ে চলে যেতে পারলো না। যখনই এটা হবে তখন কি হয়? তখন হচ্ছে আমার ব্লাড প্রেশারও বাড়বে, রক্তচাপও বাড়বে, কিংবা পানি শূন্যতাটাও প্রতিরোধ করতে পারবো। তো বৃক্ষ কিন্তু এভাবেই পানি সমতা রক্ষা করে থাকে। এটা একদম ফ্লোচার্ট সহকারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ইজি। লাস্ট প্রশ্ন আমাদের, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে পার্থক্য কি? তাহলে একটা হচ্ছে হিমোডায়ালাইসিস এবং আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের বৃক্কের কাজ কি? আমাদের বৃক্কের কাজ হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থটাকে বের করে দেয়া, তাই না? তো এখন বৃক্ক যদি কাজ করতে না পারে, বৃক্ক যদি বিকল হয়ে যায়, তাহলে আমরা ডায়ালাইসিসের মাধ্যমে এই বর্জ্য পদার্থ আমাদের বডি থেকে বের করতে হবে আমাদের। তো এই ডায়ালাইসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হিমোডায়ালাইসিস আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো খেয়াল করো দুইটার মধ্যে পার্থক্য কি। হিমোডায়ালাইসিসের মধ্যে, হিমো কথার মানে হচ্ছে রক্ত। তো হিমোডায়ালাইসিসে কি করা হয়? আমার দেহ থেকে রক্তটা বডির বাইরে বের করা হবে। খেয়াল করো, আমার দেহ থেকে রক্তটা বডির বাইরে বের করা হবে। বডির বাইরে বের করে একটা কৃত্রিম কিডনি বা কৃত্রিম বৃক্ক, যেটা আসলে একটা মেশিন, সেই মেশিনের মধ্যে রক্তটা যাবে। সেই মেশিনের মধ্যে রক্তটা ফিল্টার হবে, বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাবে। তারপরে ওই পরিশোধিত রক্ত আবার আমার দেহের মধ্যে প্রবেশ করানো হবে। বুঝতে পারলাম? তাহলে হিমোডায়ালাইসিসে কি হইলো? আমাদের একটা কৃত্রিম বৃক্ক অথবা আমার একটা মেশিন লাগবে। আমার দেহ থেকে রক্তটা বের করে সেই মেশিনের মধ্যে যাবে, সেই মেশিন থেকে রক্তটা ফিল্টার্ড হয়ে পরিশুদ্ধ হয়ে আবার আমার দেহের মধ্যে প্রবেশ করবে। অন্যদিকে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে আমাদের ফিল্টার হিসেবে আমরা নিজেদের দেহের পেরিটোনিয়ামটাকে ব্যবহার করে থাকি, পেরিটোনিয়াল ঝিল্লিটাকে ব্যবহার করে থাকি। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া পেরিটোনিয়াম কি জিনিস? আমরা কিন্তু পড়ে আসছি, আমাদের যে উদর গহ্বর, সেই উদর গহ্বরের যে আবরণী সেটাকেই বলা হয় পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামটাকে কিন্তু আমরা ফিল্টার হিসেবে ব্যবহার করে থাকি এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসে। ওকে, গেল। তাহলে দুইটার ফিল্টার কিন্তু আলাদা। এবার আসি হচ্ছে অস্ত্রোপচার। অস্ত্রোপচার মানে হচ্ছে শল্য চিকিৎসা অথবা সার্জারি। তো হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের হাতে একটা অস্ত্রোপচার করতে হয়। হাতে একটা অস্ত্রোপচার করতে হয়, এটাকে বলা হয় ফিস্চুলা। ঠিক আছে, জাস্ট নামটা জেনে রাখো যে ফিস্চুলা তৈরি করতে হয়। ওকে, ফিস্চুলা তৈরি করতে হয়, এটা হচ্ছে হাতের মধ্যে একটা অস্ত্রোপচার করতে হয়। ওকে, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে কি করতে হয়? আমাদের যে উদর গহ্বরের যে পেরিটোনিয়াম আছে সেই পেরিটোনিয়ামটাকে ফুটো করতে হয় বাইরে থেকে। বুঝতে পারলাম? সেই পেরিটোনিয়ামটাকে আমাদের হচ্ছে ফুটো করে অস্ত্রোপচারটা করতে হবে। এবার আসি স্থান কোথায়। হিমোডায়ালিসিসটা সাধারণত এটা হাসপাতালে করতে হয়, আর অন্যদিকে আমাদের যে পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে এটা কিন্তু নিজ বাসাতে বা গৃহতেই কিন্তু এটা করা যেতে পারে, নিজ বাসাতেই করা যেতে পারে। এবার আসি সময়ের ক্ষেত্রে। হিমোডায়ালিসিসের ক্ষেত্রে সময়টা হচ্ছে বেশি দরকার হয়, পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে হিমোডায়ালিসিসের ক্ষেত্রে যে সময়টা, সেই সময়টা কিছুটা কম দরকার, আর পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে একটু বেশি সময় দরকার হয়, এটা আস্তে ধীরে বা ধীর গতিতে হয়। এবার আসি হচ্ছে রক্ত। আমরা জানি যে হিমোডায়ালাইসিসে রক্তটা কিন্তু দেহের বাইরে যায়, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে রক্তটা দেহের ভেতরেই থাকে, বাইরে যায় না। এবার আসি ঝুঁকি। এই যে হিমোডায়ালাইসিসে হচ্ছে রক্তটা আমার দেহ থেকে বের হলো, তো হুট করে আমার ব্লাড প্রেশারটা কমে যেতে পারে, হুট করে আমার হচ্ছে রক্ত শূন্যতা
কিংবা সেখান থেকে হচ্ছে হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে, এই ধরনের কিছু ঝুঁকি থাকে হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে, তাহলে কি হতে পারে, রক্তচাপ কমে যেতে পারে কিংবা রক্ত শূন্যতা হঠাৎ করে দেখা গিয়ে হৃদযন্ত্রের বিকলতা পর্যন্ত হতে পারে। অন্যদিকে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা মনে রাখবো এখানে একটা ঝুঁকি থাকে, সেটাকে বলা হয় পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস কথার মানে কি, পেরিটোনিয়ামের যে আবরণ থাকে সেই আবরণের মধ্যে ইনফ্ল্যামেশন হওয়া বা প্রদাহ হওয়া। ওকে, এটা হচ্ছে পেরিটোনাইটিস। আমরা জানি আইটিস মানেই হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। এবার আসি গতিশীলতা। যে ব্যক্তির হিমোডায়ালাইসিস করা হয়, যে হাসপাতালে গিয়ে হিমোডায়ালাইসিস করে, সে কিন্তু গতিশীল থাকতে পারে না, তার একটা বেডে শুয়ে থাকতে হয়। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস করার সময় রোগী কিছুটা হাঁটাচলা করতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে পার্থক্য। সর্বোচ্চ কঠিন হলে এখান থেকে এইটুক প্রশ্নটা দিতে পারে এবং মোটামুটি দেখা যাবে ইনশাআল্লাহ যে এর মধ্যেই তোমার সিকিউ টপিকগুলো কমন চলে আসবে। তো বাকিটা আল্লাহ ভরসা, ভালো করে পড়াশোনা করতে থাকো। ক্লাসটা কেমন লাগবে কমেন্ট সেকশনে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।